Good evening, guys. Good evening to all. Good evening. শোনা যাচ্ছে আমার ভয়েসটা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই স্ক্রিনটা ভিজিবল হচ্ছে সবার কাছে? ভিজিবল হচ্ছে? ওকে, ঠিক আছে। তো যা হবে আমাকে মাইক্রোফোনে বলবে, যা হবে মাইক্রোফোনে বলবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে আমি করাচ্ছি, এটাকে মাইক্রোফোনে বলবে, বারবার ধরে করতে করতে প্রবলেম হবে। দেখো, প্রথমে আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি পার্লামেন্ট বা ভারতীয় সংসদ, ঠিক আছে? ভারতীয় সংসদ বা হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই পার্লামেন্টটা হচ্ছে আছে আমাদের, যেমন একটা পার্লামেন্টের একটা নাম রয়েছে। যেমন আমাদের ভারতের যে পার্লামেন্টটাকে সেটাকে বলা হয় থাকে সংসদ বলা হয় থাকে। জাপানের পার্লামেন্টের একটা আলাদা নাম রয়েছে, ঠিক আছে? যেমন জাপানে যে পার্লামেন্টটাকে সেটাকে বলা হয় থাকে ডায়েট বলা হয়, ঠিক আছে? বা ডায়েট বলা হয়। তো ভারতের এই যে পার্লামেন্ট সংসদীয় শাসন ব্যবস্থা, এই সংসদীয় শাসন ব্যবস্থাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশদের থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে একটা ভাগ রয়েছে। প্রথম কথা হচ্ছে রাজ্যসভা থাকবে, লোকসভা থাকবে। এই যে সংসদীয় ব্যবস্থাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ বলে। তো আজকে পুরো এই গঠনটাকে ভালো করে একটুখানি বলবো, কারণ অনেক জায়গায় অনেকের এই মধ্যে একটা ডাউটস থাকে, ঠিক আছে? তো দেখো, পার্লামেন্টের যেটা ফার্স্ট সেল, মানে যেটা আপার সেল, সেইটাকে কি বলা হয়ে থাকে? রাজ্যসভা, ঠিক আছে? রাজ্যসভা। আর নিচের যে সেলটা সেটাকে বলা হয়ে থাকে লোকসভা, ঠিক আছে? রাজ্যসভার একটা স্পিকার থাকে, রাজ্যসভার একটা চেয়ারম্যান থাকে, আর একটা হচ্ছে লোকসভার কি থাকে? লোকসভার একটা স্পিকার থাকে, ঠিক আছে? প্রথম কথা আগে বলি, এই যে রাজ্যসভার যে হচ্ছে স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যানটা কে রয়েছে? রাজ্যসভার চেয়ারম্যানটা কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? তাহলে যদি আমাদের রাজ্যসভার চেয়ারম্যানটা বলে, এটাকে আমরা কি বলবো? ভাইস প্রেসিডেন্ট বা জগদীপ ধনখড়কে এখন বলবো। এই রাজ্যসভাটাকে আমরা কি বলা হয়ে থাকে? হাউস অফ অর্ডারও বলা হয়। কি বলা হয়? হাউস অফ অর্ডার, ঠিক আছে? মানে এখান থেকে হচ্ছে নির্দেশাবলীগুলো হচ্ছে প্রেরণ করা হয়। তাহলে এটাকে বলা হয়ে থাকে হাউস অফ অর্ডার। আর রাজ্যসভার যে এটা রয়েছে ভাইস চেয়ারম্যান, এই ভাইস চেয়ারম্যানটাকে আর একটা কথা কি বলবো? এক্স অফিসিও চেয়ারম্যান, এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। অনেকবার এই কোশ্চেনটা আসে যে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, কেন এক্স অফিসিও বলছি? এক্স অফিসিও কেন বলছি? পার্লামেন্টের দুটো তোমাকে দেখো ব্যাপার রয়েছে, একটা রাজ্যসভা, লোকসভা। লোকসভার মধ্যে কি ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এগুলো আছে? না। এই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভা বা লোকসভার মধ্যে নেই। রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা, এর মধ্যে স্পিকার থাকবে, ডেপুটি স্পিকার থাকবে, এই হচ্ছে ব্যাপার থাকবে। কিন্তু কথা হচ্ছে কি, এখানে যেহেতু আমি আপনার বলছি চেয়ারম্যান, সেই চেয়ারম্যানটা কিন্তু রাজ্যসভা বা লোকসভার কারোর কিন্তু অংশ না। যাকে রাজ্যসভার চেয়ারম্যান বা লোকসভার স্পিকার হতে হয় সে কিন্তু অবশ্যই লোকসভার মেম্বার হবে। ভাইস প্রেসিডেন্টের কিন্তু কোনো মেম্বার নয়। সেই জন্য আমরা এটাকে কি বলতে পারি? এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। রাজ্যসভায় মোটামুটি রাজ্যসভাটা কি থাকে? রাজ্যসভায় হচ্ছে টোটাল বয়সটা কি হতে হয়? 35 ইয়ার্স হচ্ছে রাজ্যসভায় যখন আমরা করবো। রাজ্যসভায় হচ্ছে 30 ইয়ার্স হতে হয়, ঠিক আছে? রাজ্যসভায় 30 ইয়ার্স, আর লোকসভায় ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। রাজ্যসভায় করতে গেলে তোমাকে কত থাকতে হবে? 30 বছর। আর লোকসভায় কতটা থাকতে হবে? তোমাকে হচ্ছে 25 বছর, ঠিক আছে? এই রাজ্যসভাটাকে বলা হয়ে থাকে আপার সেল, আর লোকসভাটাকে হচ্ছে লোয়ার সেল। আচ্ছা, এবারে টোটাল হচ্ছে এই রাজ্যসভার মধ্যে কি রয়েছে না? রাজ্যসভার মধ্যে হচ্ছে টোটাল হচ্ছে 250 জন মেম্বার রয়েছে, ঠিক আছে? 250 জন মেম্বার। এবারে এর মধ্যে দেখো ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করো, 250 জন মেম্বারটা কিরকম ভাবে সেগ্রিগেশনটা হচ্ছে। প্রথম কথা, এই যে 250 জন মেম্বারের মধ্যে 232 জন মেম্বারটা সেটা কোথা থেকে আসবে? স্টেট থেকে আসবে, স্টেট থেকে নির্বাচিত হবে। স্টেট থেকে কি নির্বাচিত? স্টেট থেকে কিরকম ভাবে নির্বাচিত হবে? এরপরেই একটা বলবো
রাজ্যে যেমন একটা রয়েছে, পার্লামেন্টটা কি রয়েছে একদম আপারে, মানে এটা হচ্ছে তোমার ইউনিয়নের দিক থেকে। স্টেটেও কিরকম থাকবে, স্টেটের একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে, মানে রাজ্য বিধানসভা থাকবে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় রাজ্য বিধানসভা থাকবে, কিছু কিছু জায়গায় রাজ্য বিধান পরিষদ থাকবে, ঠিক আছে। এরকম বিধান পরিষদ আর বিধান সবার ব্যাপারটা কি, রাজ্যসভা এই স্টেটের ক্ষেত্রেও তোমাদের দুটো ব্যাপার সেল আছে। একটা হচ্ছে কি আপার সেল, আপার সেলটাকে কি বলা হয় না বিধান পরিষদ, ঠিক আছে। আর যে লোয়ার সেলটাকে কি বলা হয় বিধানসভা, ঠিক আছে। বিধান পরিষদ আর একটা হচ্ছে বিধানসভা। যেমন একটা কথা হচ্ছে, যদি তুমি বিহারের দিকে চিন্তা করো, বিহারে কিন্তু দুটো রয়েছে, বিধান পরিষদ রয়েছে, বিধানসভা। তাহলে আমাদের এখানে বিধানসভার ভোটটা কেন হয়, বিধান পরিষদের ভোটটা কেন হয় না? অনেক রাজ্য আছে সেখানে বিধান পরিষদটা নেই, শুধুমাত্র বিধানসভা রয়েছে। যেখানে দুটো সেল আছে, বিধান পরিষদ বিধানসভা, তো সেখানে বিধান পরিষদ বিধানসভা দুটো সেল থেকে আসবে। আর যেখানে বিধানসভা রয়েছে সেই বিধান পরিষদ সভা থেকে টোটাল যে নির্বাচিত ক্যান্ডিডেট গুলো কত হবে 232 জন, ঠিক আছে। আচ্ছা, এবারে তারপরে হচ্ছে কি যে তোমার মোটামুটি হচ্ছে কি থাকবে 232 জন থাকলো। এই 232 জনের মধ্যে টোটাল হচ্ছে 3 জন, 3 জন কোথা থেকে আসবে, দিল্লি থেকে আসবে। 3 জন কোথা থেকে আসবে, দিল্লি থেকে আসবে, ঠিক আছে। তাহলে তোমার কত হলো 232, 232 কোথা থেকে এলো, স্টেট থেকে এলো। আচ্ছা, তারপরে 3 জন কোথা থেকে এলো, 3 জন হচ্ছে দিল্লি থেকে এলো। তারপরে পন্ডিচেরি, পন্ডিচেরি থেকে কজন এলো, 1 জন হচ্ছে পন্ডিচেরি থেকে এলো। পাক অকুপাইড কাশ্মীর, এখান থেকে কজন এলো, 2 জন। তাহলে কি বললাম 232টা স্টেট থেকে 3 জন হচ্ছে তোমার দিল্লি থেকে, 1 নম্বর হচ্ছে পন্ডিচেরি থেকে, 1 জন পন্ডিচেরি থেকে, 2 জন হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর থেকে। এই পাক অকুপাইড কাশ্মীরে হচ্ছে কোন আমাদের কোন রাজ্যটা রয়েছে, কোন দেশটা রয়েছে বলে দিই, এটা আফগানিস্তান। সব থেকে কম বর্ডার শেয়ার করা আছে হচ্ছে আমাদের আফগানিস্তানের সাথে। পাক অকুপাইড কাশ্মীরটুকু রয়েছে 112 কিলোমিটার, সেইটা শুধুমাত্র আমাদের কম বর্ডার শেয়ার করা হচ্ছে আফগানিস্তানের সাথে। তাহলে এই তিনটে মিলে কত হচ্ছে 3 2 5 আর 6 2 হচ্ছে কত হচ্ছে 8 হচ্ছে, ঠিক আছে। তাহলে 238, এখনো কিন্তু 250 জন কভার হচ্ছে না, এখনো 250 জন কভার হচ্ছে না। কিন্তু এই 250 জন তাহলে 238, তাহলে যদি 250 মাইনাস 238 করো তাহলে টোটাল কত জন হচ্ছে 12 জন। এই 12 জনকে কি করে, 12 জনকে প্রেসিডেন্ট নমিনেট করে, 12 জনকে প্রেসিডেন্ট নমিনেট করে। কিভাবে নমিনেট করে, প্রেসিডেন্ট বিভিন্ন ডিসিপ্লিন থেকে, কেউ হয়তো লিটারেচার, কেউ হয়তো সায়েন্সে, কেউ হয়তো আর্টসে, কেউ হয়তো তোমার ফিজিক্স, এইরকম বিভিন্ন রকম ডিসিপ্লিন থেকে 12 জনকে নমিনেট করে। বাট মনে রাখবে, মনে রাখবে এখন কিন্তু এই 12 জনের যে নমিনেশনটা আছে এবারে, তাহলে টোটাল হচ্ছে কত হলো 12 জন, তাহলে টোটাল হচ্ছে এখানে টোটাল কত হলো 250, ঠিক আছে। এবারে এই যে 250 জন হলো, এখানে কিরম ভাবে এদের কার্যকারিতাটা কিরকম হবে, রাজ্যসভার যদি কার্যকারিতা হয় টোটাল হচ্ছে 6 বছরের জন্য নির্বাচিত হয়, 6 বছরের জন্য নির্বাচিত হয়। কিন্তু 6 বছরের মধ্যে কিরকম করে হয়, প্রত্যেক 2 বছর অন্তর 1/3 করে সদস্য এখান থেকে বিদায়, প্রত্যেক 1/3 করে সদস্য হচ্ছে এখান থেকে রিজাইন দেয়। টোটাল থাকে 6 বছর এবং প্রত্যেক 2 বছর অন্তর 1/3 করে সদস্য হচ্ছে এখান থেকে হচ্ছে বাদ যায়, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে, এইটাকে রাজ্যসভাটাকে আরেকটা কথা কি বলা হয়, পার্মানেন্ট বডি। কি বলা হয়, পার্মানেন্ট বডি, ঠিক আছে। যখন জরুরি অবস্থা জারি করা হয়, যখন জরুরি অবস্থা জারি করা, কেন পার্মানেন্ট বডি বলছি, এরও কারণ আছে। যখন জরুরি অবস্থা জারি করা হয় বা ইমার্জেন্সি জারি করা হয়, অর্থাৎ 352-তে যখন ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়, 356-এ যখন স্টেট ইমার্জেন্সি জারি করা হয়, 360-তে যখন ফিনান্সিয়াল ইমার্জেন্সি জারি করা হয়, এই ন্যাশনাল ইমার্জেন্সির সময় 352 ন্যাশনাল ইমার্জেন্সির সময় তখন প্রেসিডেন্ট কিন্তু চাইলে লোকসভাকে ভেঙে দিতে পারে, বাট নট রাজ্যসভাকে ভাঙতে পারবে না। রাজ্যসভা ক্যানট বি ব্রোকেন বিকজ রাজ্যসভা ইজ আ পার্মানেন্ট বডি। এখানে কার্যকারিতাটা টোটাল কত থাকে, 6 বছর থাকে। প্রত্যেক 2 বছর অন্তর 1/3 করে হচ্ছে সদস্য হচ্ছে এখান থেকে হচ্ছে নির্বাচিত হয়, ঠিক আছে, রিটায়ার হয়, ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে কি, এবারে তুমি বলবে যে এই যে 238-এর মধ্যে আমি কি বললাম, তাহলে স্টেট থেকে আসে। এবারে এই স্টেট থেকে যা আসে প্রত্যেকটা রাজ্যের বিধানসভা থেকে আসে। কোন রাজ্যে রাজ্যসভার সিটটা সব থেকে বেশি,
কোন রাজ্যে রাজ্যসভার সিটটা সব থেকে বেশি? মনে রাখবে ইউপিতে হচ্ছে সব থেকে রাজ্যসভার সিটটা বেশি। ইউপিতে রাজ্যসভার সিটটা হচ্ছে টোটাল হচ্ছে 31 জন। ঠিক আছে, ঠিক আছে। এবং মোটামুটি হচ্ছে বিহার বা পশ্চিমবঙ্গ, বিহার বা পশ্চিমবঙ্গ এইখান থেকে যদি তুমি চিন্তা করো তাহলে এখান থেকে মোটামুটি হচ্ছে 16 জন করে। এই ইউপিতে যেমন রাজ্যসভার সিটটা বেশি, তেমনি যদি তুমি লোকসভাটা হিসাব করো এখানে 80টা সিট রয়েছে। ঠিক আছে, তাহলে ইউপিতে হচ্ছে তোমার রাজ্যসভার সিটটাও বেশি, প্লাস হচ্ছে তোমার হচ্ছে লোকসভার সিটটাও হচ্ছে তোমার হচ্ছে বেশি। ঠিক আছে, আচ্ছা। এবারে একটা কথা হচ্ছে কি, যে এখানে মেন ব্যাপারটা দেখো, আচ্ছা এবারে কথা হচ্ছে কি, যদি রাজ্যসভার যদি ক্ষমতা বলা হয় কোন বিলকে পাস করতে পারে, কোন বিলকে পাস করতে পারে দেখে না। রাজ্যসভা কি করতে পারে? রাজ্যসভা হচ্ছে মানি বিলকে পাস করবার কোনো ক্ষমতা নেই। কেন? কারণ মানি বিলটা কোথায় পাস হয়? একমাত্র লোকসভায় পাস হয়। এবারে কথা হচ্ছে কি, আমাদের যে প্রসিডিওরটা রয়েছে, যখন কোনো বিল পাস হওয়ার একটা প্রসিডিওর আছে, প্রথমে সেটা লোকসভায় যায়, লোকসভা থেকে রাজ্যসভায় যায়, রাজ্যসভা থেকে তারপরে প্রেসিডেন্টের কাছে যায়। এখন কোনো বিল যখন আইনে পরিণত হয় তখন কিন্তু এই প্রসিডিওরের মধ্যে আগে আসে। ফার্স্টে আজকে লোকসভায় আসে, দেন হচ্ছে রাজ্যসভায় আসে, তারপর হচ্ছে প্রেসিডেন্টের কাছে যায়। এখন কথা হচ্ছে কি, যে কোনো লোকসভা থেকে তো রাজ্যসভায় গেলে রাজ্যসভায় তো ব্যাপারটাকে মানে ভুলেও যেতে পারে, রাজ্যসভা তো ব্যাপারটাকে অ্যাপ্রুভ না করতে পারে। কিন্তু মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো ছেড়কাটানি করার ক্ষমতা কিন্তু নেই। কারণ মানি বিলটা পাস হবে কোথায়? লোকসভায় পাস হবে। রাজ্যসভা বড় জোর ওটাকে কি করতে পারে? 14 দিন আটকে রাখতে পারে, 14 দিন আটকে রাখতে পারে, আর কিচ্ছু করতে পারে না। কারণ মানি বিলটা লোকসভায় পাস হয়, রাজ্যসভা ওটাকে 14 দিন মাত্র আটকে রাখতে পারে, তারপরে যখন সেটা প্রেসিডেন্টের কাছে যায় তখন কিন্তু প্রেসিডেন্ট সেই মানি বিলে কিন্তু সিগনেচার করতে বাধ্য। ঠিক আছে, ইন রেসপেক্ট অফ হচ্ছে মানি বিল। ঠিক আছে, আচ্ছা। এইবারে দেখো, এবারে হচ্ছে আমরা একটুখানি লোকসভায় আসি। দেখো লোকসভায় আসি, ঠিক আছে। লোকসভাটাতে কি হচ্ছে? লোকসভাটা হচ্ছে তাহলে ন্যূনতম বয়স কত হতে হবে? 25 জন মেম্বার হতে হবে, এই 25 বছর হতে হবে। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম স্ট্রেংথটা কত রয়েছে? ম্যাক্সিমাম স্ট্রেংথটা কত রয়েছে? 552। এবারে ভালো করে গল্পটা হচ্ছে শোনো। প্রথম কথা, 552র মধ্যে এবার সেগ্রিগেশনটা আমরা আসি, যে 552র মধ্যে কিভাবে কি হয়। 552র মধ্যে কিভাবে কি হয় দেখো। প্রথম হচ্ছে 530 জন, 530 জন কোথা থেকে আছে? স্টেট থেকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, স্টেট থেকে রিপ্রেজেন্ট করছে, কারণ এটা রাজ্য থেকে যায়। ঠিক আছে, আমাদের যে লোকসভা ভোটটা হলো তার মধ্যে কি হচ্ছে, আমাদের যতগুলো স্টেটস রয়েছে সেই স্টেটসগুলো হচ্ছে তোমার অংশগ্রহণ করে। আমি কি বলেছি? 530টা হচ্ছে স্টেট, এখানে কিন্তু ইউনিয়ন টেরিটরি পড়ছে না। তাহলে ইউনিয়ন টেরিটরিটা কোথা থেকে পড়ছে? তার সঙ্গে 20টা কি রয়েছে? ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো? 530 প্লাস হচ্ছে কত হলো? 550 প্লাস হচ্ছে তোমার হচ্ছে দেখো টোটাল হচ্ছে এখানে 2 জন। হ্যাঁ, এই 2জনটা কি হয়ে গেল? 2জন নমিনেটেড বাই দা প্রেসিডেন্ট, নমিনেটেড বাই দা প্রেসিডেন্ট। ঠিক আছে, এই 2জনটা কি? অ্যাংলো ইন্ডিয়ান। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এইটা কিছুদিন আগে পর্যন্ত যদি আমাদের কোশ্চেনটা দিত, কিছুদিন আগে পর্যন্ত যদি এই কোশ্চেনটাকে দিত, এই জিনিসটা ঠিক ছিল। ঠিক আছে, এখন যে কোশ্চেনটা হয়ে গেছে, এখন কিন্তু যদি এটা প্রেজেন্ট স্ট্রেংথ বলা যেতে পারে, প্রেজেন্ট স্ট্রেংথ, প্রেজেন্ট স্ট্রেংথটা তাহলে কতজন আছে? প্রেজেন্ট স্ট্রেংথটা এখন রয়েছে তোমার 545। প্রেজেন্ট স্ট্রেংথটা হিসাব করি,
প্রেজেন্ট স্ট্রেংথ আমাদের কত রয়েছে? প্রেজেন্ট স্ট্রেংথ আমাদের কত রয়েছে? 545। 545-এর মধ্যে সেগ্রিগেশন দেখো। প্রথম কথা 530। 530টা কি হচ্ছে? স্টেট থেকে আসছে, 1 নম্বর। 13টা কি আসছে? স্টেট কি আসছে? ইউটি। সংখ্যাটা দেখো ভালো করে। প্রথমে আমি 530 বলেছিলাম স্টেট, এটা কিন্তু আমি যখন 550টা বলেছিলাম তখনও কিন্তু আমি 530টা স্টেটই কিন্তু বলেছিলাম। ওকে, এবারে ইউনিয়ন টেরিটরিটা, ওখানে ইউনিয়ন টেরিটরি তখন কিন্তু ইউনিয়ন টেরিটরিটা কি ছিল? 20 ছিল। এখন কিন্তু সেই ইউনিয়ন টেরিটরিটা কত হয়ে যাচ্ছে? 13। বুঝতে পেরেছো? তার মানে টোটাল যদি আমরা হিসাব করি 530 প্লাস হচ্ছে 13, কত হলো? 543। এবারে শোনো, আমি যে এক্ষুনি বললাম দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে রাখতে পারে 104তম সংবিধান সংশোধনে, 104তম সংবিধান সংশোধনে এটাকে ঠিক করা হয়েছে যে আমাদের লোকসভায় যে প্রেসিডেন্ট দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে রাখতো সেটা কিন্তু আর রাখতে পারবে না। ঠিক আছে? তাহলে এই 104তম সংবিধান সংশোধনে দুজন যে লোকসভায় রাখা হতো সেইটাকে কিন্তু আর প্রেসিডেন্ট নমিনেট করতে পারবে না। ঠিক আছে? সবার কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? রেসপন্স করো, সবার কাছে ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এইবারে দেখো, প্রথম কথা এইবারে একটুখানি এর কার্যকারিতা আসে। প্রথম কথা এর মেয়াদটা কত? মেয়াদটা সবাই জানো, মেয়াদটা হচ্ছে 5 বছর রয়েছে। এইবারে কথা হচ্ছে কি যে আমি তোমাকে কি বললাম, লোকসভাটাকে কখন ভাঙা যায় না? লোকসভাটাকে ভাঙা যাবে তখনই ভাঙা যাবে যখনই কোনো জরুরি অবস্থা ডিক্লেয়ার করা হয়, তখন কিন্তু লোকসভাটাকে তখন ভেঙে দিতে পারে। ঠিক আছে? তখন কিন্তু এই 5 বছর যেটা হয়েছে তখন প্রেসিডেন্ট আরো 1 বছর কিন্তু বাড়াতে পারে। ইন কেস অফ জরুরি অবস্থা, ইন কেস অফ ইমার্জেন্সি বাড়ানো যেতে পারে। তাহলে কিন্তু কখনোই কিন্তু 6 বছর নয়। আমি কি বললাম? এই 1 বছরটা কখন হবে? যখন জরুরি অবস্থা ডিক্লেয়ার হবে। যখন ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার হবে তখন কিন্তু এটা 1 ইয়ার করে এটাকে 6 ইয়ার করা যেতে পারে। ঠিক আছে? প্রেসিডেন্ট যদি মনে করে লোকসভাটাকে ডিসলভ করে দেবে, কারণ ইমার্জেন্সির সময় অনেক কিছু হয়। প্রথম কথা আমাদের ফান্ডামেন্টাল তোমাদেরকে বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটটাকেও আমাদের সেখান থেকে তুলে নেওয়া হয়। একমাত্র 20 আর একমাত্র হচ্ছে 21। ঠিক আছে? একটা হচ্ছে 20 আর 21। 21টা হচ্ছে কি বলেছিলাম যে একটা কাউকে শাস্তি দেওয়া। ঠিক আছে? আমাদের ইন্ডিয়ার প্রচলিত আইনের বিরুদ্ধে তুমি গিয়ে কাউকে কোনো কিছু শাস্তি দিতে পারো না। ঠিক আছে? আর এইটা যেটা বলেছিলাম হিউম্যান ট্রাফিকিং, এই যে টোটাল যে জিনিসটা রয়েছে এই 20 আর 21টাকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে এটাকে কিন্তু বন্ধ করা যায় না। ঠিক সেই রকম ভাবে লোকসভাটাকেও কিন্তু প্রেসিডেন্ট চাইলে ডিসলভ করে দিতে পারে, সেই জন্য সেই সময় কিন্তু 1 ইয়ার বাড়ানো যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবারে আর কি হতে পারে? আর কি হতে পারে দেখো, আর কি হতে পারে? লোকসভার কোনো অধিবেশনকে, শোনো, লোকসভার এগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু মাঝে মাঝে ওয়ান লাইনার দিয়ে দেয়। লোকসভার কোনো অধিবেশনকে, ঠিক আছে? লোকসভার অধিবেশন মানে কি রয়েছে? লোকসভায় কটা অধিবেশন হয়? অনেকগুলো সেশন হয়। যেমন ধরো অধিবেশনের মধ্যে প্রথম যে সেশনটা হচ্ছে সেটা হচ্ছে কি রয়েছে? প্রথম হচ্ছে এটা মনসুন সেশন, তারপরে হচ্ছে তোমার কি হয়? বাজেটারি সেশন। ঠিক আছে? তারপরে যে কি সেশন হয়? তারপর হচ্ছে উইন্টার সেশন। ঠিক আছে?
বাজেটারি সেশনটা কখন হয়? মোটামুটি ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস মে অবধি। মনসুন সেশনটা কোন সময় হয়? যে সময়টা আমাদের খরিফ ক্রপটাকে চাষ করা হয়, মানে মে থেকে মোটামুটি ওই জুন জুলাই অবধি। আর মোটামুটি উইন্টার সেশনটা কখন হয়? ডিসেম্বর থেকে। এই সময় কি হতে পারে যে কোনো লোকসভার অধিবেশনকে ডাকতে পারে বা কোনো লোকসভার অধিবেশনকে কি করতে পারে? পোস্টপোন করে দিতে পারে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, লোকসভার কোনো যৌথ অধিবেশনকে কে ডাকতে পারে? একমাত্র রাষ্ট্রপতি। ঠিক আছে, লোকসভার যৌথ অধিবেশনকে ডাকতে পারে হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা, লোকসভার অধিবেশনটা যে ডাকতে পারে, এবারে কথা হচ্ছে লোকসভার অধিবেশনের যখন কার্যটাকে পরিচালনা করা হবে, সেই কার্যটাকে কে পরিচালনা করবে? লোকসভার স্পিকার। ঠিক আছে, লোকসভার স্পিকার। ঠিক আছে, মনে রাখবে আমাদের এখন লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। আর আমাদের যদি বলা হয় যে প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে লোকসভা স্পিকার, সেটা কে? জিভি মাভল শঙ্কর। জিভি মাভল শঙ্কর হচ্ছে ফার্স্ট লোকসভা স্পিকার। অ্যাট প্রেজেন্ট লোকসভা স্পিকার কে? ওম বিড়লা। আর লোকসভার মধ্যে প্রথম মহিলা স্পিকার সেটা কে? মীরা কুমারী। ঠিক আছে, লোকসভার মধ্যে ফার্স্ট মহিলা স্পিকার হচ্ছে কি রয়েছে? মীরা কুমারী। এইবারে এই লোকসভা স্পিকারটা যখন থাকলো না, তখন কে থাকবে? তখন থাকবে ডেপুটি স্পিকার। ঠিক আছে, এখানে দেখো আমাদের একটা কোশ্চেন আছে যে প্রাইম মিনিস্টার, আমরা সবেতেই বলি স্পিকার ডেপুটি স্পিকার, স্পিকার ডেপুটি স্পিকার। ঠিক আছে, কিন্তু মনে রাখবে আমাদের দেশে ডেপুটি প্রাইম মিনিস্টার বলে কিন্তু কোনো পদ নেই। আমাদের দেশে ডেপুটি প্রাইম মিনিস্টার বলে কোনো পদ হয় না। যদি ডেপুটি অনেক সময় হয় যে এখানে এই 4টে পদের মধ্যে অনেক সময় কোশ্চেনটা এরকম আসে যে 4টে পদের মধ্যে কোন পদটা আমাদের দেশে কিন্তু নেই, তার অ্যান্সার হবে ডেপুটি প্রাইম মিনিস্টার। কারণ ডেপুটি প্রাইম মিনিস্টার বলে কিন্তু আমাদের কিন্তু কোনো পদ হয় না। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, ধরো এখানে কতগুলো ব্যাপার আমি একটুখানি বলে দিই, তাহলে জিনিসটা সুবিধা হবে। লোকসভাটা কি হলো তাহলে? মোটামুটি হচ্ছে তাহলে কি বিলটা পাস করতে পারে? মানি বিলটা হচ্ছে পাস করতে পারে। আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে কি যে ধরো কোনো লোকসভা বা কোনো, এবার ধরো লোকসভার কোনো সদস্যরা, প্রত্যেকেই তো এমপি বলা হয়, প্রত্যেকেই এমপি বলা হয়, লোকসভা বলো বা রাজ্যসভা বলো, এদের যখন সদস্য, এটা তো মেম্বার অফ পার্লামেন্ট, এরা কোনো এমপি বলতে পারে। এখন কথা হচ্ছে কি, ধরো লোকসভা বা রাজ্যসভার কোনো মেম্বার, হ্যাঁ কোনো মেম্বার ধরো কোনো কারণ না দেখিয়ে 60 দিন অ্যাবসেন্ট থাকলো, কোনো অধিবেশনই পার্টিসিপেট করছে না, না লোকসভার মানে ধরো লোকসভাতেই, এক লোকসভা বা রাজ্যসভারই বলছি, ধরো কোনো মেম্বার্স রয়েছে কোনো কারণ ছাড়াই তারা কি হচ্ছে পুরো টোটাল 60 দিন এখানে অ্যাবসেন্ট হয়ে রয়েছে। ঠিক আছে, যদি এরকম হয় কোনো লোকসভা বা রাজ্যসভার সদস্যরা কোনো কারণ না দেখিয়ে এক নাগাড়ে 60 দিন অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু তার সদস্য পদটা হারাবে, তাহলে কিন্তু তার মেম্বারশিপ আর থাকবে না। যদি লোকসভা বা রাজ্যসভার কোনো মেম্বার এক নাগাড়ে 60, মানে এক নাগাড়ে মানে কি মাঝখানে যদি তুমি আবার জয়েন করে তারপর আবার শুরু করো, সেটা কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমার 60 দিন কাউন্ট হবে না। সাপোজ ধরো তুমি কোন একটা হ্যাবিট করছো 21 ডেজ, 21 ডেজের মধ্যে তুমি কি করলে, ধরো তুমি সিগারেট খাও, সিগারেট খাওয়াটাকে ছাড়বে। ঠিক আছে, তুমি সিগারেট খাওয়াটাকে যদি ছাড়তে চাও, তাহলে কি হবে, তোমাকে 21 ডেজ সেটাকে মোটামুটি কন্টিনিউ করতে হবে যে আমি 21 ডেজের মধ্যে সিগারেটটা কিন্তু আর আমি ধরবো না। এবার 21 ডেজের মধ্যে তুমি যদি একটা দিন সিগারেট খাও, তাহলে কিন্তু আবার ডে 1 থেকে তোমাকে স্টার্ট করতে হবে যে আমি আবার ওই হ্যাবিটটাকে আমি ছাড়বো, তাহলে আমাকে আবার ডে 1 থেকে স্টার্ট করতে হবে। ঠিক সেই রকম ভাবে যদি 60টা দিন কন্টিনিউ, যদি 60টা দিন মানে তুমি এটা অ্যাবসেন্ট থাকো এক নাগাড়ে, তাহলে কিন্তু লোকসভা বলতে পারো বা রাজ্যসভা বলতে পারো, তাহলে কিন্তু তার সদস্য পদটা হারাবে। ঠিক আছে, এবারে এটা তখন কি হচ্ছে, এই ধরো এইটার মধ্যে সেই সময়টা অধিবেশনটা কোনো মুলতবি থাকলো বা বন্ধ হলো, এটা কিন্তু এর মধ্যে কোনো অন্তর্ভুক্ত হবে না। ধরো তুমি 60 দিন এরকম রয়েছে যে তুমি এক নাগাড়ে অনুপস্থিত রয়েছো, তার মধ্যে কোনো অধিবেশনটা এরকম হয়েছে সেশনে পার্টিসিপেট করো, এবার তো এরকম তো হতে পারে কোনো সেশনটা হয়তো পোস্টপোন করে দেওয়া হলো, সেই সময় যে তুমি 60 দিন অ্যাবসেন্ট থাকছো কোনো সেশনে, আরে ভাই সেশন থাকলে তো পার্টিসিপেট করবো, সেশনটা যদি সেই সময়টা পোস্টপোন করে দেওয়া হয়,
তাহলে কি হবে, সেশনটা সেই সময় যদি পোস্টপোন করে দেওয়া হয় বা সেশনটাকে যদি সেই সময় স্টপ করে দেওয়া হয়, এরকম তো হতে পারে। অনেক সময় তো এরকমও ঘটনা ঘটে যে সেশনটা আমাদের পার্টিসিপেট করলাম না, সেশনটা পোস্টপোন করে দিল, এরকম তো ঘটনা ঘটে। কিন্তু সেইটাও যদি তোমার 60 দিনের মধ্যে কিন্তু কাউন্ট হবে না। তুমি এক নাগাড়ে কাউকে না জানিয়ে 60 দিন অ্যাবসেন্ট করা মানেই কিন্তু তুমি লোকসভা বা রাজ্যসভার সদস্যপদটা হারাবে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো সবাই গাইজ? বুঝতে পারছো? আচ্ছা, এবারে দেখো আমাদের যেটা আজ পর্যন্ত আজ আজ পর্যন্ত মোটামুটি হচ্ছে যেটা, ঠিক আছে, প্রথম যে লোকসভা গঠন করা হয়েছিল, দেখো ফার্স্ট লোকসভা, ঠিক আছে, ফার্স্ট লোকসভাটা কবে গঠন করা হয়েছিল না 1952। 1952 হচ্ছে 13ই মে হচ্ছে ফার্স্ট লোকসভা গঠন করা হয়েছিল। ঠিক আছে, এবং এখনো পর্যন্ত টোটাল হচ্ছে আমাদের লোকসভাটা হচ্ছে 15 বার হচ্ছে গঠন করা হয়েছে। 15 প্লাস এটাকে নিয়ে হচ্ছে 16 বার হচ্ছে গঠন করা হয়েছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট লোকসভাটা গঠন করা হয়েছিল 1952 হচ্ছে 13ই মে। ঠিক আছে, আচ্ছা, এবারে মনে হয় যদি ব্যাপারটা হচ্ছে লোকসভা বা রাজ্যসভার সদস্যরা যদি নিজেরা মনে করে আমরা ইচ্ছা করব, মানে আমরা যদি আমি ধরো কোনো কেউ এমপি রিজিগনেশন দিতে চায়, তাহলে কিন্তু সে রেজিগনেশনটা হচ্ছে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এইবারে শোনো, এবার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ব্যাপারটা হচ্ছে ধরো লোকসভার যে কোনো সদস্য, লোকসভার কোনো সদস্য হলো, লোকসভার কোনো সদস্য হলো, সে এমপি হলো, এমপি হওয়ার জন্য তাকে কি করতে হবে, শপথ বাক্য পাঠ করতে হবে, করতে হবে তো, শপথ বাক্য পাঠ করতে হবে। নিয়ম হচ্ছে এই শপথ বাক্যটা কার সামনে পাঠ করবে, এই অথটা কার সামনে পাঠ করবে, মনে রাখতে হবে এটাও কিন্তু লোকসভার স্পিকারের সামনে পাঠ করবে, লোকসভার স্পিকারের সামনে পাঠ করবে। লোকসভার কোনো সদস্য হলে লোকসভার স্পিকারের সামনে পাঠ করবে। ঠিক আছে, লোকসভার স্পিকারের সামনে কিন্তু এই যে আমাদের যদি কোনো লোকসভার যদি কোনো সদস্যরা হয়, তাহলে কিন্তু লোকসভার যে স্পিকার রয়েছে তার সামনে হচ্ছে পাঠ করবে। লোকসভা স্পিকার হয়তো সেই সময় থাকলো না, কোনো কাজে হয়তো বেরিয়ে গেল, তখন কি হবে, লোকসভার যে ডেপুটি স্পিকার আছে, ডেপুটি স্পিকারের সামনে হচ্ছে কিন্তু পাঠ করবে। ঠিক আছে, আচ্ছা, এইবারে শোনো, এইবারে হচ্ছে এই যে ধরো এমপি, এমপি মানে কি রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা হলো লোকসভা, তারা এমনি নিশ্চয়ই কাজ করে না, তারা কি পায়, একটা স্যালারি পায়, পায় তো, তার সঙ্গে তারা কি পায়, তার সঙ্গে তারা একটা কোনো অ্যালাউন্স পায়, তাই তো, ঠিক আছে, তারপরে এইগুলো পায় তো, এইগুলো কোথা থেকে যায়, এমপিদের স্যালারি, এমপিদের অ্যালাউন্স, এইগুলো কোথা থেকে যায়, এইগুলো কোথা থেকে যায়, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, মনে রাখো, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসোলিডেটেড, এভাবে কিভাবে মনে রাখবে, লোকসভার মধ্যে কনসোলিডেট মানে কি হচ্ছে, একটা সবকিছুকে নিয়ে একটা ভাবে জয়েন্ট করা, তাই না, কনসোলিডেটেড ফান্ড মানে কি রয়েছে, একটা সবকিছু মিলে একটা জয়েন করা, তাহলে এখানে এমপি গুলো প্রচুর রয়েছে, সেইখান থেকে এরা কিন্তু এই যে লোকসভার যারা এমপিরা রয়েছে তারা কিন্তু হচ্ছে পায়, কনসোলিডেটেড পায়। আর একটা ফান্ড রয়েছে, সেটা কি, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এটা আমাদের কি কারণে কাজে লাগে, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, মনে করো এই সময় হচ্ছে এবছরে বৃষ্টি হলো না, এবছরে কি হয়ে গেল, ড্রট সিচুয়েশন চলে এলো, বা অতিরিক্ত বৃষ্টি হয়ে গেল, অতিরিক্ত বৃষ্টি হয়ে কি হলো, ফ্লাড হলো, এই সময় একটা আমাদের জাপানের মতো কোনো সুনামি টনামি অ্যাটাক হলো, এই সময় কোনো একটা আর্থকোয়েক অ্যাটাক হলো, তাহলে এই যে ন্যাচারাল ক্যালামিটিস গুলো হলো, ন্যাচারাল ক্যালামিটিসের সময় তখন একটা ফিনান্সিয়াল সাপোর্টটা দরকার আছে, সেই ফিনান্সিয়াল সাপোর্টটা আমাদের কোথা থেকে আসবে, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া বা আকস্মিক তহবিল ব্যয়। ঠিক আছে,
আর কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে কি হচ্ছে, তাদের স্যালারি বা যে অ্যালাউন্স গুলো রয়েছে সেগুলোকে হচ্ছে পায়। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? এখনো বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবারে কথা হচ্ছে কি যে এবারে কথা হচ্ছে কি লিডার অফ অপোজিশন, বিরোধী দলনেতা। শোনো, বিরোধী দল নেতা, ঠিক আছে। লিডার অফ অপোজিশন, লিডার অফ অপোজিশন, ঠিক আছে। লিডার অফ অপোজিশন, প্রথম কথা, লিডার অফ অপোজিশন ইজ সিলেক্টেড ফ্রম দ্য পলিটিক্যাল পার্টি সেকেন্ড হাইয়েস্ট মেজরিটি। ঠিক আছে, কিরকম ব্যাপারটা বলতে চাইছে, ধরো লোকসভার একটা ভোট হলো, তো লোকসভার একটা ভোট হলো। প্রথম কথা, লোকসভার যে ভোটটা হলো সেখানে ধরো দুটো, এক, দুই, তিনটে দল হচ্ছে পার্টিসিপেট করলো। ঠিক আছে, লোকসভার যে ভোটটা হলো সেখানে এক, দুই, তিনটে দল পার্টিসিপেট করলো। প্রথম দলটা কি হলো, বেশ হাইয়েস্ট মেজরিটি পেল। 545টা, 530টা আছে, 530টার মধ্যে একটা ভালো রকম মেজরিটি পেয়ে গেল, 300-র উপরে, 350-র উপরে মেজরিটি পেয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড যেটা পেলো, সেকেন্ড কি রকম হলো, মোটামুটি ধরো 250-60 পেলো। আর থার্ড যে দলটা হচ্ছে মোটামুটি 172 হলো। ঠিক আছে, যে অপোজিশনের লিডার হবে সে কিন্তু সেকেন্ড মেজরিটি, মানে সোজা যদি আমরা বলি ফার্স্ট রানার আপ। ফার্স্ট রানার আপ মানেটা কি, সেকেন্ড, আর সেকেন্ড রানার আপ মানেটা কি, থার্ড। যদি এরকম ভাবে আমরা হিসাব করি ফার্স্ট রানার আপ, তাহলে ফার্স্ট রানার আপটা কি রয়েছে, ফার্স্ট মানে কিন্তু ফার্স্ট রানার আপ বলছি, ফার্স্ট কিন্তু নয়। ফার্স্ট মানে হচ্ছে যে মেজরিটি যে পেয়েছে সেটা। সেকেন্ড যে মেজরিটি হবে মানে ফার্স্ট রানার আপটা যেটা হবে সেই কিন্তু বিরোধী দলনেতা বা লিডার অপোজিশনটা হবে। ঠিক আছে, এখানে মোটামুটি হচ্ছে যে কতগুলো হবে, মোটামুটি এখানে তার একটা যে সিট থাকবে সেই সিটটা কত থাকবে, 1/10। ঠিক আছে, মানে কত, 10 ভাগের 1 ভাগ হচ্ছে থাকবে। ঠিক আছে, আচ্ছা এটুকু মনে রাখবে কোন লোকসভায় এখনো পর্যন্ত, মানে কোন লোকসভায় কোনো অপোজিশন ছিল না, কোন লোকসভায় কোনো অপোজিশন ছিল না, মনে রাখবে 15তম যে লোকসভাটা হয়েছে, 15তম যে লোকসভাটা হয়েছে সেখানে কিন্তু দেয়ার ওয়াজ নো অপোজিশন লিডার ইন দ্য 15th লোকসভা। ঠিক আছে, তাহলে লোকসভাটার হচ্ছে কি হলো, সেকেন্ড দিক থেকে দেখলে গেলে আমাদের দিক থেকে, সেকেন্ডের দিক থেকে হচ্ছে যে সেকেন্ড যে মেজরিটিটা পাবে সেটা হচ্ছে আমাদের আসবে বিরোধী দলনেতা হিসাবে। এবং মোটামুটি হচ্ছে কোন লোকসভায় কোনো রকম অপোজিশন ছিল না, 15তম লোকসভায় কিন্তু কোনো রকম অপোজিশন ছিল না। ঠিক আছে, বুঝতে পারছো এগুলো সব, বুঝতে পারছো, বুঝতে পারছো? অঙ্কিত, নবনীতা দুয়ারি, মোনালি শেঠ, রূপালী পাল, জয় মালিক, শুভজিৎ রয়। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। অমিত চন্দ্র সরকার, ইয়েস ইয়েস বলছো, ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, কারো কোনো কোয়ারি আছে? যতটুকু পড়ানো হলো ততটুকুর মধ্যে কারো কোনো কোয়ারি আছে? কোনো কোয়ারি? নো, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা আসি লোকসভার স্পিকার সম্বন্ধে পড়ে একটু, লোকসভার স্পিকার সম্বন্ধে। প্রথম কথা, এটা অনেক সময় আসে, এই লোকসভার স্পিকার সম্মানের দিক থেকে কার সমান কক্ষ, চারটে অপশন দেওয়া থাকে।
লোকসভার স্পিকার সম্মানের দিক থেকে ইন রেসপেক্ট অফ হিজ এলিগেন্স, ইন রেসপেক্ট অফ হিজ রেভারেন্স, রেসপেক্ট, হি ইজ ইকুয়াল টু চারটে অপশন দেওয়া থাকে, বা হি ইজ ইকুয়াল, হিজ পোস্ট ইজ ইকুইভ্যালেন্ট টু কার, সুপ্রিম কোর্টের একদম চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কিন্তু সমান। ঠিক আছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কিন্তু সমান থাকে। ঠিক আছে, এখন নিশ্চয়ই তোমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সম্বন্ধে জানো, কে আছে, DY চন্দ্রচূড়, DY চন্দ্রচূড়। ঠিক আছে, DY চন্দ্রচূড়। ঠিক আছে, এই সুপ্রিম কোর্টটা নিশ্চয়ই সম্বন্ধে তোমরা জানো। সুপ্রিম কোর্ট কিন্তু প্রথমে আমাদের দিল্লিতে ছিল না, সুপ্রিম কোর্টটা কি ছিল, 1784-এ আমাদের কলকাতাতে এস্টাবলিশ হয়েছে। তারপরে এটাকে আমাদের কলকাতা থেকে এটাকে দিল্লিতে হচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয়। ঠিক আছে, হয়েছে। এইটাকে আমরা কি বলতে পারি, এই সুপ্রিম কোর্টটাকে আর একটা কথা কি বলতে পারি, ফেডারেল কোর্টও বলতে পারি, ফেডারেল কোর্টও বলতে পারি। কারণ আমাদের যে ব্যাপারটা হচ্ছে, এই যে আমাদের যে ইন্ডিয়া একটা ফেডারেল স্টেট, এটার হচ্ছে সব থেকে বড় প্রমাণটা কি, যে এখানে কিন্তু আমাদের একটা সুপ্রিম কোর্ট রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবারে কি হচ্ছে, প্রথম কথা, লোকসভার সদস্য হতে গেলে তাকে কি যোগ্যতা লাগবে, যে কোনো যোগ্যতা হলেই হবে। ঠিক আছে, যে কোনো যোগ্যতা হলেই হবে। আচ্ছা, এবারে তোমাদের এটা বলে দিলাম, লোকসভার কার্যকালের মেয়াদটাও বলে দিলাম। কত কালে হচ্ছে কার্যকালের মেয়াদটা, 5 ইয়ার্স। 5 ইয়ার্স। কোনো সদস্য যদি 60 দিন কোনো কারণ ছাড়া কোনোভাবে কোনো সেশনে অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার মেম্বারশিপ উইল বি লস, তাহলে কিন্তু তার মেম্বারশিপটা হারানো হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে রেজিগনেশন বা পদচ্যুতি। শোনো, পদচ্যুতি। এবারে কথা হচ্ছে কি, যে পদচ্যুতিটা কখন হবে, কতদিন নোটিশ দিতে হবে। পদচ্যুতিটা তখনই হবে, বা তাকে ইমপিচ করা যেতে পারে, কখন ইমপিচ করা যেতে পারে, কতদিন আগে নোটিশ দিতে হবে, মনে রাখবে। কোন লোকসভার মেম্বারকে রেজিগনেশন বা ইমপিচ করতে গেলে তাকে 14 দিন আগে নোটিশ দিতে হবে। কতদিন আগে, 14 দিন আগে নোটিশ দিতে হবে। এই 14 দিনটা সম্বন্ধে আর কি বললাম, যে 14 দিনটা সম্বন্ধে আর কি বললাম, কিছুক্ষণ আগেই বললাম, বলতে পারবে কেউ, মেসেজে লেখো 14 দিনটা সম্বন্ধে আর কি বললাম, 14 দিনটা সম্বন্ধে আর কি বলেছিলাম, মেসেজে লেখো। 14 দিনটা সম্বন্ধে আর কি বলেছিলাম গাইস, মেসেজে লেখো। 14 ডেজ সম্বন্ধে আর কি বলেছিলাম, ভুলে গেলে? 14 দিন সম্বন্ধে আর কি বলেছিলাম গো? হ্যাঁ, গুড, নবনীতা দুয়ারেই তো বলেছে। মানি বিলটা লোকসভা থেকে যখন রাজ্যসভায় যায়, রাজ্যসভা সেটাকে 14 দিন আটকে রাখতে হবে। ঠিক আছে, তো পদচ্যুত বা ইমপিচমেন্ট করতে গেলে তাকে কি করতে হবে, ইমপিচমেন্ট করতে গেলে তাকে 14 দিন আগে নোটিশটা দিতে হবে। এবং একটা একটা অধিকাংশ সমর্থনে মোটামুটি এটা 2/3 মেজরিটিতে তাকে সমর্থন পেতে হবে। 2/3 মেজরিটিতে যদি সমর্থন পায় এবং 14 দিন আগে নোটিশটা যদি পায়, তবে কিন্তু সেখান থেকে মানে তিনি কি হতে পারে, পদচ্যুত হয়। ঠিক আছে, তো এই সময় কিন্তু কোনো সভা তিনি পরিচালনা করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এই সময় কিন্তু কোনো সভা তিনি পরিচালনা করতে পারবে না। এবারে কথা হচ্ছে কি, একটা দেখো, আর একটা বলছি তোমাদের, এই টার্মটা একটুখানি বলছি, নামটা হচ্ছে কি, প্রোটেম স্পিকার। কি আছে, প্রোটেম স্পিকার। আচ্ছা, প্রোটেম স্পিকারটা কি রয়েছে, প্রোটেম স্পিকারটা কি রয়েছে, ধরো ব্যাপারটা হচ্ছে, ধরো কোনো লোকসভা, ঠিক আছে, লোকসভার কোনো হচ্ছে, লোকসভার কোনতে হচ্ছে কি থাকে, একটা স্পিকার থাকে। ঠিক আছে, আচ্ছা, তো লোকসভার স্পিকারটা, ধরো লোকসভার একটা স্পিকার, সে কোনো কারণে হচ্ছে কোনো একটা জায়গায় গেল। ঠিক আছে, তো
তো তখন পর্যন্ত এই লোকসভা স্পিকারটা তখন কি হয়ে গেল, ভ্যাকান্ট হয়ে গেল, যতক্ষণ না পর্যন্ত একটা নতুন লোকসভা স্পিকার নিযুক্ত হচ্ছে। লোকসভার স্পিকারটা ধরো কোনো কারণে কোনো একটা, দেখো লোকসভা স্পিকারটা কি হতে পারে, তার কোনো আনন্যাচারাল ডেথ হলো বা তার কার্যকালটা শেষ হয়ে গেল, এরম হতে পারে। সেই সময় কি হয়ে গেল, লোকসভা স্পিকারটার কি হয়ে গেল, ভ্যাকান্ট হয়ে গেল। ঠিক আছে, তখন এই সময়টা কি হয় না, এই সময়টা প্রেসিডেন্ট কি করে না, প্রেসিডেন্টটা হচ্ছে লোকসভার যে সিনিয়র মোস্ট মেম্বারকে, শোনো, লোকসভার যে সিনিয়র মোস্ট মেম্বারকে, লোকসভার কোন সিনিয়র মোস্ট মেম্বারকে তাকে স্পিকারের দায়িত্ব লিখে দেয়। ঠিক আছে, এই স্পিকারটার এই যে সিনিয়র মোস্ট মেম্বারটা সেই সময় যে স্পিকারের দায়িত্বটা নেয়, এইটাকেই কি বলা হয় থাকে, প্রোটেম স্পিকার। তো এই প্রোটেম স্পিকার কার কাছে হচ্ছে অথটা পেশ করতে পারে, মনে রাখবে, প্রোটেম স্পিকারটা কার কাছে অথটা পেশ করতে পারে, প্রোটেম স্পিকারটা অথটা পেশ করতে পারে কার কাছে, প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, তাহলে প্রোটেম স্পিকারটা কার কাছে অথটা পেশ করতে পারে, প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, যে সময়টা লোকসভার কোনো হচ্ছে স্পিকার থাকবে না, সেই সময় হচ্ছে লোকসভার যে সিনিয়র মোস্ট মেম্বার কিন্তু সেই জায়গায় তার দায়িত্বটাকে পালন করতে পারে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? আচ্ছা, দেখো নেক্সট। আচ্ছা, ধরো একটা কথা হচ্ছে কি, যে এখানে কতগুলো একটুখানি ধারা বলছি, লোকসভার কতগুলো আমি ধারা বলছি। যেমন ধরো কি আছে, 110 হচ্ছে 3, 110 হচ্ছে 3, এটাতে কি হতে পারে, 110 হচ্ছে 3, এটা কি হতে পারে, কোনো বিল মানি বিল কিনা, অনেক রকমের তো বিল থাকতে পারে, মানি বিল কি উপরে লেখা থাকে, না লেখা থাকে, মানি বিল কিনা সেইটাকে কে একমাত্র ঠিক করে, কোন বিল মানি বিল কিনা সেটা কে ঠিক করে, স্পিকার। মনে রাখবে, কোন বিল মানি বিল কিনা সেটাকে কে ঠিক করে, একমাত্র স্পিকার। এবং এই ব্যাপারে কিন্তু স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যে এই বিলটা মানি বিল কিনা। এইটা কত নম্বরে লেখা রয়েছে, এটা হচ্ছে 110(3) লেখা রয়েছে। কত নম্বরে লেখা রয়েছে বাবু, 110(3) লেখা রয়েছে। ঠিক আছে, এবং অর্থ বিলে কি হচ্ছে, লোকসভার স্পিকার একটা সার্টিফিকেটও দেন যেটা মানি বিল। আগে তো সে দেখলো যে ও দিস ইজ মানি বিল, তারপরে কি হলো, মানি বিলটাকে কি করলো, একটা সার্টিফাইড করলো, ও দিস ইজ মানেবল। সেটা কততে বলা রয়েছে, 110(4) বলা হয়েছে। ঠিক আছে, তাহলে 110(3) আর 110 হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আর একটা ধারা দেখো, ধরো হচ্ছে কি, ধরো স্পিকারের নির্দেশ, ঠিক আছে, বা কোনো ধরো স্পিকারের নির্দেশ বা একটা কথা হচ্ছে কোনো বিষয়, ঠিক আছে, এটা মানে ধরো একটা, এটা ঠিক মতো আইনি গ্র্যান্টেড কিনা, এটা লিগালি গ্র্যান্টেড কিনা। ঠিক আছে, লিগাল মানে ব্যাপারটা হচ্ছে কি, স্পিকার যে নির্দেশটা দিচ্ছে সেটা কি লিগালি কতটা কারেক্ট, সেই ব্যাপারে কিন্তু আমরা আদালতে কোনো রকম কোনো প্রশ্ন করতে পারবো না, কোনো প্রশ্ন করতে পারবো না। এইটা কত নম্বর ধারায় বলা হয়েছে, 122-তে। আর একটা জিনিস মনে রেখে দাও, এই একটা ওয়ার্ড আছে কোরাম, কি একটা ওয়ার্ড আছে, কোরাম। কোরামটা কি, কোরামটা হচ্ছে লোকসভার যে টোটাল সদস্য আছে, লোকসভার সদস্য তোমাদের বুঝতে পারলে, এখন টোটাল কত সদস্য আছে, 545 জন বলে দিলাম। তার মধ্যে তোমাদের কি হয়ে গেল, আমি এটাও বলেছিলাম 530 জন কি রয়েছে, স্টেট থেকে আসে, 13 জন কি আসছে বাবু, ইউনিয়ন টেরিটরি থেকে আসে, আর 2 নম্বর দুটো যে অ্যাংলো ইন্ডিয়ান আছে, সেটা কি হচ্ছে 104তম সংবিধান সংশোধনে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে এখন রাখা হয়নি। লোকসভার যে মোট সদস্য আছে, লোকসভার মোট সদস্যের 1/10 অংশকে কি বলা হয়, কোরাম বলা হয়। তাহলে লোকসভার কোরামটাকে কাকে বলা হয়, তাহলে কি হচ্ছে 1/10। ঠিক আছে,
এবারে এই কোরামটা যদি না গঠন করা হয়, শোনো, যদি কোরামটা না গঠন করা হয় মানে লোকসভার 10 ভাগের 1 ভাগ মেম্বার যদি না থাকে, তাহলে কিন্তু স্পিকার লোকসভার কাজটা বন্ধ রাখতে পারে, সাময়িকভাবে বন্ধ রাখতে পারে, টেম্পোরারি বন্ধ রাখতে পারে। কোরামটাকে গঠন করতেই হবে। 10 ভাগের 1 ভাগ মেম্বারটা থাকবে না, তাহলে কি লাভ হলো হাউসটাকে চালিয়ে? 10 ভাগের 1 ভাগ মেম্বারটা তো রাখা উচিত, 1/10টা মানে 10 ভাগের 1 ভাগ মেম্বারটা তো রাখা উচিত, এটাকে তো রাখা উচিত। এটা যদি না থাকে, তাহলে কিন্তু লোকসভা এখন কি করতে পারে, স্পিকার কি করতে পারে, এখন সাময়িকভাবে এটাকে বন্ধ রাখতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি, খুব ইম্পর্টেন্ট জিনিস একটা বলছি। দেখো, যৌথ অধিবেশন, জয়েন্ট সেশন, অনেকবার পরীক্ষায় কোশ্চেনটা এসছে, আর ম্যাক্সিমাম ছেলে এটাকে ভুল করে বসে, ম্যাক্সিমাম ছেলে এটাকে ভুল করে বসে। কি কোশ্চেনটা আছে ভালো করে দেখো। লোকসভার জয়েন্ট সেশনটা ডাকতে পারে কে? ডাকতে পারে কিন্তু প্রেসিডেন্ট। ডাকতে পারে কে না? ডাকতে পারে হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, লোকসভার জয়েন্ট সেশনটা ডাকতে পারে হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু যে জয়েন্ট সেশনটা ডাকলো সেই জয়েন্ট সেশনের সভাপতিত্ব করে কে? সভাপতিত্বটা করে কিন্তু অবশ্যই লোকসভা স্পিকার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটাকে বারবার ধরে দিয়ে দেয়। লোকসভার জয়েন্ট সেশনটা সভাপতিত্ব কে করে? অনেকেই প্রেসিডেন্ট মেরে দিয়ে চলে আসে। প্রেসিডেন্ট কিন্তু জয়েন্ট সেশনটা ডাকতে পারে, জয়েন্ট সেশনের সভাপতিত্ব করতে পারবে না, প্রেসিডেন্টকে সেই রাইটটা দেওয়া হয়নি। প্রেসিডেন্ট কোনো জয়েন্ট সেশনকে ডাকতে পারে। জয়েন্ট সেশনকে কখন ডাকতে পারে? যখন কোনো যুদ্ধ বিগ্রহের কোনো পরিবেশ হলো, দেশে একটা অচলাবস্থা যে হলো, তখন, বা একটা কথা হচ্ছে একটা এমন একটা ব্যাপার রয়েছে যে যেটা মানে দুটো হাউসের মধ্যে সমর্থন পাচ্ছে না, সেই সময় কি হলো, রাজ্যসভা আর লোকসভা দুজনের একটা জয়েন্ট সেশনটা হচ্ছে ডাকলো। এটা ডাকতে পারে কে? ডাকতে পারে হচ্ছে প্রেসিডেন্ট। আর এইখানে যে সভাপতিত্ব করে, সেই সভাপতিত্বটা কে করে না? লোকসভার স্পিকার করে। ঠিক আছে, এটা কত নম্বর ধারা বলা হয়েছে মনে রাখবে, 108-এর কত নম্বর ধারা বলা হয়েছে? 4। খুব ইম্পর্টেন্ট এটা একটা জিনিস। 108-এর হচ্ছে 4, জয়েন্ট সেশন। জয়েন্ট সেশনটা কি হলো? প্রেসিডেন্ট হচ্ছে ডাকতে পারে, আর তার যে সভাপতিত্বটা কে করে না? লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার হচ্ছে তার সভাপতিত্ব করে। এটা কত নম্বর ধারা পড়া হয়েছে? 108 সাবসেকশন 4, 108-এর 4-এ হচ্ছে বলা হয়েছে। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এবারে ধরো একটা কথা হচ্ছে কি, ধরো স্পিকার, ভালো করে দেখো, এখানে কিন্তু স্পিকারের পোস্ট ভ্যাকান্টের কথা বলছি না। স্পিকারের পোস্ট ভ্যাকান্ট হলে তখন প্রোটেম স্পিকার লাগাতে পারে। স্পিকারের পোস্টটা যদি আমাদের ভ্যাকান্ট হয়ে যায়, স্পিকারের পোস্টটা যদি আমাদের ভ্যাকান্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা কি করতে পারি? প্রোটেম স্পিকারটা লাগাতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে আমি কিন্তু তা বলছি না। এখানে কি বলছি না, স্পিকারের অনুপস্থিতিতে কে করবে? তখন কে এই কার্যভারটা পরিচালনা করবে? ডেপুটি স্পিকার। কে কার্যভারটা পরিচালনা করবে? ডেপুটি স্পিকার। স্পিকারের অনুপস্থিতিতে কে করবে? ডেপুটি স্পিকার। এবারে কি হবে? ডেপুটি স্পিকারটা যদি না থাকে, তাহলে রাষ্ট্রপতি কি করতে পারে? রাষ্ট্রপতি কি করতে পারে? লোকসভার একজন সদস্যকে, লোকসভার যে কোনো একজন সদস্যকে, যে কোনো একটা মেম্বারকে তার সেই স্পিকারের কাজ চালানোর দায়িত্ব দিতে পারে। এটা কত নম্বর ধারা বলা হয়েছে? 95-এর 1। এটা কিন্তু প্রোটেম স্পিকারের ব্যাপারটা নয়। কি বলা হয়েছে? আমি কি বললাম? স্পিকার আছে, স্পিকারের অনুপস্থিতিতে কে করতে পারে? ডেপুটি স্পিকার করতে পারে। আর ডেপুটি স্পিকারটা সেই সময় ধরো এরকম হলো, স্পিকারও থাকলো না, ডেপুটি স্পিকার থাকলো না। ঠিক আছে, যেমন ধরো রাষ্ট্রপতি হচ্ছে দেশটাকে চালাচ্ছে, এই রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতির কার্যভারটাকে সামলাচ্ছে। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে করতে পারে? ভাইস প্রেসিডেন্ট করতে পারে।
এরকমও হলো রাষ্ট্রপতিও থাকলো না, ভাইস প্রেসিডেন্ট থাকলো না, তখন কি করবে? সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ, সুপ্রিম কোর্টের কিন্তু সিনিয়র মোস্ট জাজ রয়েছে, সে কিন্তু এই দায়িত্বটাকে পালন করবে। হয়েছে? ঠিক সেই রকম উপস্থিতিতে দেখো স্পিকার থাকলো না, স্পিকারের অনুপস্থিতিতে কি হতে পারে? ডেপুটি স্পিকার। আর ডেপুটি স্পিকার যদি না থাকে তখন কি হতে পারে? লোকসভার মধ্যে কোনো সদস্যকে রাষ্ট্রপতি কিন্তু সেই দায়িত্বটা দিতে পারে। সেটা কত নম্বর ধারায় বলা হয়েছে? 95(1). ঠিক আছে, 95(1). ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে এবারে হচ্ছে যখন স্পিকার, মনে রাখবে স্পিকার যখন রিজাইনটা দেয়, কার কাছে রিজাইনটা দেয়? ডেপুটি স্পিকারের কাছে। ঠিক আছে। আবার কত হচ্ছে কি, ডেপুটি স্পিকার যখন রিজাইনটা দেয় তখন কার কাছে রিজাইনটা দেয়? স্পিকারের কাছে। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো কিন্তু বললাম। প্রথম কথা, জয়েন্ট সেশনটাকে কে রাখতে পারে আর জয়েন্ট সেশনের সভাপতিত্ব কে করে? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। জয়েন্ট সেশনটা ডাকতে পারে হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি, জয়েন্ট সেশনের সভাপতিত্ব করে কিন্তু লোকসভার স্পিকার। আর লোকসভার স্পিকার যখনই হয় তখন কার কাছে রেজিগনেশনটা দেয়? ডেপুটি স্পিকারের কাছে। আর ডেপুটি স্পিকার যখনই হয় তখন হচ্ছে স্পিকারের কাছে। ঠিক আছে। এইবারে কথা হচ্ছে কি, জাস্ট একটুখানি সেশনটার বলে 2 মিনিট বলে স্টপ করে দেবো এটাকে। ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে দেখো, ধরো দুটো অধিবেশন, ঠিক আছে, মানে একটা ধরো একটা সেশন, ফার্স্ট সেশন একটা হলো, আর একটা হচ্ছে সেকেন্ড সেশন। ধরো এরকম হতে পারে যে কোনো হচ্ছে বাজেটারি সেশন হলো, আর একটা হচ্ছে কি মনসুন সেশন হলো। দুটো অধিবেশনের মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা কত মাসের হবে না? 6 মাসের বেশি কিন্তু রাখা যাবে না। ঠিক আছে, দুটো সেশনের মাঝখানে ডিস্টেন্সটা কি রয়েছে? 6 মাসের বেশি রাখা যাবে। ঠিক আছে, 6 মাসের বেশি রাখা যাবে না। আর এই যে 3টে সেশন, এটার একটুখানি তখন মানটা বলেছিলাম, মানটা জাস্ট একটুখানি লিখে দিচ্ছি তোমাদের, জিনিসটা তোমাদের সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে বাজেট সেশন। 3টে সেশনের কথা বললাম। একটা হচ্ছে কি বাজেট সেশন। এই বাজেট সেশনটা কখন হয়? ফেব্রুয়ারি থেকে মে মাস অবধি হয়। তারপরে কি রয়েছে? মনসুন সেশন হয় না? মনসুন সেশনটা কি হয় না? জুলাই অথবা আগস্ট মাসে হয়। আর একটা হচ্ছে উইন্টার সেশনটা কখন হয় না? ডিসেম্বরে। মনে রাখবে, সব থেকে লংগেস্ট সেশন কোনটা? বাজেট সেশন। সব থেকে লংগেস্ট সেশন ফেব্রুয়ারি থেকে মে। আর সব থেকে শর্টেস্ট সেশন কোনটা? এই উইন্টার সেশন। ঠিক আছে, উইন্টার সেশনটা হচ্ছে সব থেকে শর্টেস্ট সেশন, আর এটা হচ্ছে তোমার কি রয়েছে? এটা হচ্ছে লংগেস্ট সেশন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ক্লাস। কিরম লাগলো? সবার ক্লাস কিরম লাগলো? ওকে, অমিত চন্দ্র সরকার বলছে ভালো। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস যেটা আসবে, নেক্সট ক্লাসে আবার একটা কোনো টপিক নিয়ে আসবো। সবাই কিন্তু এই যে জিনিসটা যখন রেকর্ডিং পাবে, রেকর্ডিং পাওয়ার সাথে সাথে কিন্তু খাতায় এটাকে নোট ডাউন করবে। খাতায় নোট ডাউন না করলে তোমাদের কিন্তু মনে থাকবে না। ওকে, হ্যাঁ, হয়ে যাবে। দিয়ে দেবো শুভজিৎ, দিয়ে দেওয়া হবে। গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে থাকো, দিয়ে দেওয়া হবে। সুমন দা, এই লাস্ট কোডটা করে দেবে, হ্যাঁ।